আর কেউ আক্রান্ত হন নাই তো? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি এখন পর্যন্ত। সবাই ভালো আছে, ভালো যাচ্ছে। আক্রান্ত হয়েছে। আমরা আর 1 মিনিট দেখি দেখি তারপর। পার্টিসিপেশন খুব কম মনে হচ্ছে। 5 মিনিট আবার ফার্স্ট ক্লাসে একটু দেরি হয় নাকি? স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি স্যার। আজকে আমরা ম্যারিন কেস কালচার এটা নিয়ে আলোচনা করব। এই সংক্রান্ত কি কোনো পড়ানো হয়েছে তোমাদেরকে? না স্যার। ওকে, আমরা ম্যারিন কেস কালচার নিয়ে আলোচনা। অভিষেক বলো, কেস কালচার ব্যাপারটা কি? স্যার একটু শুনতে পাইনি স্যার। আমি জানতে চাচ্ছিলাম যে স্ক্রিনে দেখতেছো যে মেরিন কেস কালচার, এটা নিয়ে আমরা আলোচনা করবো আজকে। এই কেস কালচার বিষয়টা কি তুমি জানো কিনা? জি স্যার জানি স্যার। বলো। কেস কালচার হলো বিশাল একটা ওয়াটার বডিতে কিছু মানে পার্টিকুলার একটা জায়গা সিলেকশন করে ওইখানে আলাদা করে মানে ফিশ চাষ করার জন্য আর কি যে পদ্ধতি আমরা ব্যবহার করি স্যার। ঠিক আছে, আনিকা বলো, তুমি বলো তোমার কি ধারণা কেস কালচারটা? আনিকা, আনিকা আঞ্জুম কি আসছো? জি স্যার, হ্যালো স্যার, আমি শুনতে পাইনি স্যার। শুনতে পাও না কেন? স্যার ডিসকানেক্ট হয়ে গেছিলাম, মানে আমি শুনতে পাচ্ছিলাম না, নেটের প্রবলেম হচ্ছে স্যার। তোমার ইয়েতে নয়েজি হচ্ছে। স্যার এখন ঠিক আছে? একটু ভালো হয়েছে, একটা ঠিক আছে। বলো যে এই কেস কালচার, আমরা মেরিন কেস কালচার নিয়ে পড়াশোনা করবো আজকে, কিন্তু এই কেস কালচার বিষয়টা কি সেটা একটু বলো। স্যার স্যার কেস কালচার হচ্ছে অ্যাগ্রিকালচার প্রোডাকশন সিস্টেম, যেখানে কঠিন করে বলার দরকার নেই, সহজ করে বলো। ফ্লোটিং নেট ইউজ করা হয়, ফ্লোটিং নেট পেন্স গুলো ইউজ করা হয়। আর ওকে ঠিক আছে, দিগন্ত তুমি বলো তো, লাস্ট একজনকে জিজ্ঞেস করি আমি। জি স্যার। কেস কালচার বিষয়টা কি বলো। স্যার কেস কালচারটা স্যার ওয়াটার বডিতে একটা পার্টিকুলার জায়গায় আমরা
নেট দিয়ে অথবা ফ্লোটিং কোনো যন্ত্রপাতি দিয়ে আলাদা করে মাছ চাষ করাটা কিছু স্বল্প এরিয়া মানে ঘিরে আর কি, খুব সহজ করে নেট কেউ দিয়ে। বলতে পারবা? খুব সহজ করে বলতে পারবা? বলবা সহজ করে? ওয়াটার বডিতে কোনো কেজে বা এরকম কোনো জিনিসের মাধ্যমে মাছগুলোকে হোল্ড করা হয়, হুম। আর তার মধ্যেই কালচার করা হয়, আর হচ্ছে সেখানে সেই ওয়াটার পানিটা এক্সচেঞ্জেবল, মানে যাওয়া আসা। ওকে, তোমাদের ধারণা আছে কিছুটা কেস কালচার সম্পর্কে। তো আমি যদি সিম্পলি বলি, আমরা পাখি কোথায় রাখি? বাসায় যদি পাখি পালতে চাই কিসে রাখি? খাঁচায়। খাঁচায় রাখি। সুতরাং কেস কালচার কি? বলে খাঁচায় মাছ চাষ। বাংলা করে দিলেই উত্তর হয়ে যায়। একটা খাঁচাতে আমরা মাছ রাখবো, সেটা হচ্ছে কেস কালচার। এই কেস কালচার আমরা অনেকে আগে দুইজন বলেছো যে বড় একটা ওয়াটার বডি যখন থাকে, বিশাল ওয়াটার বডি, সেখানে আমরা মাছ চাষ করতে পারি না, নর্মালি পন্ডের মতো করতে পারি না। তো সেক্ষেত্রে একটা বিকল্প উপায় হচ্ছে, সেখানে আমরা যদি কেস যে কোনো ধরনের হোক, যে কোনো ফর্মেই কেস মানে আমরা স্থাপন করি। তো কেজের ক্ষেত্রে একটা জিনিস হয়তো পাখি যেমন উঠতে পারে, চতুর্পাশটাই বন্ধ। মাছের ক্ষেত্রে অ্যাটলিস্ট আমরা উপরের দিকটা কনসিডার করতে পারি, যে মাছ যেহেতু উঠতে পারে না, সুতরাং আমরা ধরে নিতে পারি যে উপরে যদি খোলা থাকে তাহলে অসুবিধা হবে না। সেটা নিয়ে যদি আমরা একটা খাঁচা চিন্তা করি, তাহলে সেটা একটা কেস। আমরা যদি একটা মশারির নেট চিন্তা করি, আমাদের একটা মশারিকে যদি উল্টিয়ে পানিতে স্থাপন করে সেখানে মাছ চাষ করি, সেটাও একটা কেস হবে। সেটা যদি মশারির প্রান্তটা একটু পানির থেকে উপরে রাখি, এর মধ্যে মাছ চাষ করতে থাকলাম, সেটাও একটা কেস। অথবা অন্য কিছু দিয়ে আমি বানিয়ে নিলাম, লোহার কোনো ফ্রেম দিয়ে, বাঁশের কোনো ফ্রেম দিয়ে, এগুলো হচ্ছে কেস। ঠিক আছে? তো এই কেজ যে চাষ করব, এবং এই কেস আমরা ফ্রেশ ওয়াটারে কি বলেছি কেস কালচার নিয়ে? না স্যার। ফ্রেশ ওয়াটারে বলা দরকার ছিল, কারণ আমাদের দেশে এখন ফ্রেশ ওয়াটারে কেস কালচার প্রচুর হচ্ছে। বিশেষ করে তোমরা কোথাও যদি ট্রাভেল করো বিভিন্ন ইন্টারসিটিতে, তখন যদি রিভারের পাশ দিয়ে যাও, তখন দেখবা নদীতে কিছু কেজ স্থাপন করতেছে। এটা খুবই রিসেন্ট ডেভেলপমেন্ট, 1 বছর 2 বছর ধরে শুরু হয়েছে। লোকজন কেজে চাষ করতেছে। কেজে চাষ করার সুবিধা হলো যে তার নিজস্ব কোনো পুকুর নাই, সেও চাষ করতে পারতেছে। একজন গরিব লোক যে নদীর পাশে বাড়ি, সে একটা কেজে চাষ করতেছে, এবং কেজে কিছু সুবিধা আছে, যে ওয়াটার গুলো প্রবাহমান, পানি সবসময় ভালো পানি থাকে। পুকুরে যেমন পানি নষ্ট হয়, ওখানে তো অনেকগুলো সুবিধা আছে। এনিওয়ে, আমি ফ্রেশ ওয়াটারের কথা বলবো না, মেরিন কেস কালচার নিয়ে আমরা একটা ধারণা করব। তো মেরিন কেস কালচার বুঝতে পেরেছো যে আমরা লবণাক্ত যে পানি আছে সেইখানে আমরা চাষ করব, এবং আমাদের এরকম রিসোর্স অনেক আছে। যে আমাদের সমুদ্র এলাকা আছে, অনেক দেশেরই সমুদ্র এলাকা নেই, তো তাদের ক্ষেত্রে তো এটা হবে না। কিন্তু আমাদের যে সৌভাগ্যবান আমরা, যে আমাদের সমুদ্র এলাকা আছে এবং সেখানে আমরা চাষ করতে পারি। এবং আমাদের দেশের এখন যদি আমি বলি যে আমাদের দেশে কি কেস কালচার হয়, মেরিন কেস কালচার? না, আমাদের এখানে এখনো কেস কালচার হয় না, কিন্তু ব্যাপারটা আমাকে জানতে হবে, এবং খুব শীঘ্রই আমাদেরকে এটা নিয়ে কাজ করতে হবে। সেই জন্য এই তথ্যগুলো আমাদের জানা থাকা দরকার। এবং তোমরা রিসেন্টলি শুনে থাকবা, রিসেন্টলি এমফাসিস দেওয়া হচ্ছে ব্লু ইকোনমির উপর, অর্থাৎ সুনীল অর্থনীতি বলা হচ্ছে। অর্থাৎ অর্থনীতির একটা বিরাট ক্ষেত্র হচ্ছে সমুদ্র, সেখান থেকে আমরা বিভিন্ন কিছু এক্সপ্লয়েট করতে পারি।
সেখানে নেভিগেশন করতে পারি, সেখানে খনিজ দ্রব্যাদি উত্তোলন করতে পারি, আরো বিভিন্ন রকম ব্যবহার আছে। তার মধ্যে একটা ব্যবহার হচ্ছে ফিশ রিসোর্স সেখান থেকে হারভেস্ট করা এবং কালচার করা, অর্থাৎ ওখান থেকে কত ফিশ আমরা পেতে পারি, প্রচুর। তো এই যে অর্থনীতির একটা দিক, সুনীল অর্থনীতির বা ব্লু ইকোনমি বলা হচ্ছে, এটা নিয়ে খুব জোর দেওয়া হচ্ছে। তো সেই ব্লু ইকোনমিতে মেরিন কেস কালচার খুবই ইম্পর্টেন্ট, আমাদের দেশেও এটা চালু করা দরকার। তো আমরা সেই জন্য এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা যদি একটা কেস দেখি এখানে, এটা কিন্তু একটা কেস, অনেকগুলো কেস গুলো যখন বড় হয় তখন তোমার সেখানে তোমার লোকজন বাস করে, হয়তো এই সাইডে কোথাও দেখবা যে এখানে ঘর আছে, থাকার জায়গা আছে, এইভাবে কেস কালচার করতেছে। এটা একটা, আমি কতগুলো কেজের একটা ছবি দেখাবো কেস সম্পর্কে ধারণা। এখানে কেস ফ্লট হিসেবে কেসটাকে ভাসায় রাখার জন্য কতগুলো ড্রাম দিয়েছে এবং এর সাথে তোমার নেট যুক্ত, এই নেটের মধ্যে মাছগুলো আছে। তারপরে আরেকটা ছবি যদি আমরা দেখি, এটা জাপানে, এটা একটা এরিয়াল ভিউ। তো এই স্ট্রাকচার গুলো, ইউনিট গুলো আসলে অনেক বিরাট বিরাট, আরো যা দেখা যাচ্ছে তার চাইতে অনেক বিরাট বিরাট। তো সেখানে দেখো একটা জায়গায় অসংখ্য, হয়তো 1 কিলোমিটার 2 কিলোমিটার ধরে, এটা জাপানের কেস কালচারের একটা ছবি, অসংখ্য কেস সেখানে সেট করা হয়েছে একটা এরিয়ায়, একটার পর একটা রো করা হয়েছে এবং সেখানে লোকজন মুভ করতে পারবে। তারপর তোমার সেখানে হারভেস্ট করতে পারবে এবং এখানে উপরে কিছু স্ট্রাকচার দেখা যাচ্ছে, এখান থেকে অটোমেটিক খাবার দিবে। তো কেস কালচার বিষয়টা এরকম একটা ব্যাপার হচ্ছে। এবং পৃথিবীতে বিশেষ করে যেমন জাপান কিংবা অন্যান্য দেশে তাদের কেস কালচার একটা অংশ, কারণ তাদের ইনল্যান্ড পন্ড নেই। আমাদের দেশে ইনল্যান্ডে প্রচুর প্রোডাকশন হয়, মেরিনে একেবারেই হয় না, কিন্তু অন্যান্য দেশে মেরিন ফিশটাই প্রধান, মেরিন কেস কালচারটা প্রধান। এবং মেরিন বুঝতে পেরেছো যে এটার এলাকা বিশাল বিশাল এলাকা চাষের জন্য আছে। তো এইটা একটা বিরাট সুযোগ, আমরা এটা করতে পারি। এখানে আরেকটা স্কেচের স্ট্রাকচার দেখাচ্ছে, এটা একটু অন্যরকম। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার সাইজ কেস, এটাও একটা কেস, রাউন্ড কেস। তো এই কেসগুলোর যে বৈশিষ্ট্য হলো, এটা একটা ফ্লোটিং স্ট্রাকচার, এই পাইপ দিয়ে করা হয়েছে, এটা ফ্লোট করবে এবং এখান থেকে জাস্ট নেট ঝুলিয়ে দেওয়া হবে, নিচের দিকে কোনো স্ট্রাকচার নেই। এটাই স্ট্রাকচার, কেজের মূল স্ট্রাকচার এইটা। এখান থেকে মূল স্ট্রাকচার এটা, এখান থেকে নেট ঝুলিয়ে দেওয়া হয়েছে, সুতরাং এটা একটা কেজ হয়েছে এবং এর অসংখ্য কেজ একটার পর একটা সেট করা হয়। এখানে বোর্ড দিয়ে সেগুলো দেখভাল করা হচ্ছে, মেরিনেট করা হচ্ছে। এখানে যদি আমরা ওই রকম একটা কেস ইউনিট কেস দেখি তাহলে কেমন দেখবো, যে একই রকম। এই যে এখান থেকে জালটা ঝুলিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে একটা কেজের স্ট্রাকচার দেখি, উপরে কিছু নেট দেওয়া হয়েছে যেন মাছ লাফিয়ে না যেতে পারে। আর এই উপর দিকে এতটা অংশ রাখা হয়েছে যাতে মাছ লাফিয়ে না যেতে পারে। আমরা পরের ক্লাসে এরকম একটা নেট কেস সম্পর্কে আলোচনা করব, কিভাবে তৈরি করতে হবে। আরেকটা জিনিস তোমাকে চিন্তা করতে হবে যে
ফ্রেশ ওয়াটারের যে কেস গুলো তৈরি করা হয় সেগুলো খুবই ছোট আকারের হয়, হয়তো 1 টন 2 টন এরকম হতে পারে, 3 টন 4 টন সাইজের হতে পারে। কিন্তু মেরিন কেস যেহেতু এনভায়রনমেন্ট বড়, এখানে কেসগুলো খুব বিশাল আকৃতির হয়, বেশি পরিমাণ মাছ সেখানে একসাথে চাষ করা যায়, এদের ডেপথ তো এখানে বেশি থাকে, সুতরাং ডেপথ তো বেশি দেওয়া যায়, সুতরাং মেরিন কেসগুলো একটু ডিফারেন্ট হয়। এটা একটা কেস, এটাও এক ধরনের কেস। এটা আবার তোমার আমি একটু আগে বলেছি যে পাখি যেহেতু উঠতে পারে, সুতরাং উপরে মানে কেজের উপরের অংশ কিছু না থাকলেও হয়। কিন্তু এই কেসটা দেখো, এটার চতুর্দিকেই তোমার একটা গোল গ্লোবের মতো কেস। এই কেজও ব্যবহার হয় অপেক্ষাকৃত, তোমাদের কারো বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করবো। তো এটা তোমার অপেক্ষাকৃত ডিপ সিতে ব্যবহার করা হয় এই কেসটা, এবং এই কেস কমপ্লিটলি যেহেতু এটা ডুবে দেওয়া যায়, ডিপ সি এবং সাবমার্জ করা হয়, পানির নিচে রাখা হয়। তো পানির নিচে রাখাতে এইটা কিন্তু তাহলে চতুর্পাশ থেকেই বলা হবে, তাছাড়া মাছ বেড়ে যাবে। এইটা যদি আমি আরেকটা ছবি দেখি যে এটা কেমন, নেক্সট একটা ছবি যদি দেখি, এরকম একেবারে পানির ভিতর কেসটা, সেখানে মাছ আছে, সেখানে খাবার দেওয়া হয় এবং সম্ভবত কিছু ম্যানেজমেন্ট করা হয়, এবং এখানে নিচ থেকে তলায় থেকে এটা অ্যাঙ্কর দিয়ে রাখা হয়েছে। এবং এইটার সুবিধা হলো যে তোমার কেজ যে রাখবা তুমি কোথাও, তখন একটা সমস্যা হলো ক্লাইমেট যখন যখন বড় ঢেউ ঝড় এইসব ব্যাপার হয়, তখন কিন্তু ওই যে উপরের যে কেসগুলো দেখলাম সেগুলো আমি সিম্পল বাংলায় বলতে পারি যে লন্ড ভন্ড হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, ড্যামেজ হয়ে যাওয়া খুব সম্ভাবনা থাকে। কিন্তু আমরা যদি এই কেজের কথা বলি, এটা যেহেতু পানির ভিতরে ডুবে থাকবে, সুতরাং এই প্রাকৃতিক বিপর্যয়গুলো এটাকে খুব প্রভাবিত করবে না, ঢেউ কোনো প্রভাবিত করবে না। এটা একটা কেস, তাই না? তো এই কয়টা কেজ আমরা দেখলাম, কেস সম্পর্কে একটা ধারণা হলো কিনা, মেরিন কেজ সম্পর্কে এই ধারণাটা নিয়ে আসতে হবে যে এটা আমাদের ল্যান্ডের মতো না, এটা বিশাল আকৃতি হয় এবং বড় একটা জায়গা জুড়ে হয়। তো জায়গাটা কেমন হবে সেটা আমি বলবো। একটা কেস কালচারের ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কোন জায়গায় করবে। এই যে সমুদ্র আছে, এই সমুদ্রের কোথায় করবে সেটা আমি এখন একটু বলবো, এবং সেটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কেস কালচারের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সাইট সিলেকশন খুবই ইম্পর্টেন্ট। সেই ইম্পর্টেন্ট বিষয়টা বলবো যে কেমন জায়গায় হবে। তো কেমন জায়গাটা হতে হবে একটা বিষয় আমি পরে আসতেছি। একটা বিষয় হচ্ছে তোমার ইম্পর্টেন্ট হবে যে সেখানে স্রোত থাকবে, কিন্তু সেখানে কি বলে তোমার ঢেউ থাকবে না। এইভাবে যদি আমি বলি, স্রোত থাকবে, স্রোত পানির একটা স্রোত থাকবে, তো সেখানে এই যে আমাদের বাতাসের সাহায্যে যে ঢেউ হয় সেটা না। এখানকার পানিটা তুমি দেখতে পাচ্ছ খুব শান্ত মনে হচ্ছে, কিন্তু এখানে স্রোত আছে, শান্ত। আবার স্রোতটা এত প্রবল নয় যে এটা ভাসিয়ে নিয়ে যাবে, মৃদু স্রোত। তো এই আসপেক্টে আমরা একটু সাইট সিলেকশন নিয়ে কথা বলবো, কেমন জায়গায় করব। ম্যারিকালচার, কেস কালচারের কালচারে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট তোমার ম্যারিকালচার করতে গেলে, তোমার ম্যারিকালচার অর্থাৎ কেস কালচার করতে গেলে যদি সেই জায়গায়
যে জায়গাটায় চাষ করবা সেটা যদি তুমি সঠিকভাবে ঠিক না করতে পারো তাহলে এটা হবে না। তো সেই জায়গাটা ঠিক করা খুবই ইম্পর্টেন্ট। আমি যদি দেখি বাংলাদেশের ক্ষেত্রে দেখি, এটা একটা ছবি বাংলাদেশের এলাকাগুলো দেখ, এটা হচ্ছে বাংলাদেশের কোস্ট। আমি একটু আমার ল্যাপটপে চার্জ দিতে হবে, দাঁড়াও। ওকে, তো বাংলাদেশের আমরা আলোচনার আগেই বাংলাদেশের একটু এই পজিশনটা নিয়ে দেখো। এটা হচ্ছে বাংলাদেশের কোস্টাল রিজিয়ন, কোস্ট। তো এটা হচ্ছে খুলনা রিজিয়ন, বরিশাল, খুলনা এই দিকে। এটা হচ্ছে কক্সবাজার, চিটাগাং রিজিয়ন, তাই না? চিটাগাং কক্সবাজার রিজিয়ন। এবং এখানে একটা জিনিস খেয়াল করো যে প্রচুর রিভার এই এলাকায় এসে ডিসচার্জ, আমাদের যে নদীগুলো সেগুলো এসে এই রিজিয়নে পড়েছে। কিন্তু এই চিটাগাং রিজিয়ন, যে এই রিজিয়নে কিন্তু খুব একটা নদী নেই, এটা একটু মাথায় রাখবে। মাথায় রাখার পর আমরা আরেকটা ছবি দেখি, যে এইটা হচ্ছে বাংলাদেশের ফুল ছবিটা। কেউ কি কিছু বলছো? স্যার আবার একটু বলেন, আমি শুনতে পাইনি। না, বলতেছিলাম যে এটা একটা বাংলাদেশের ছবি, কোস্টাল রিজিয়নের ছবি। যেহেতু আমরা এটা কালচার করব, কেস কালচারটা বেড নিয়ে করবো, সুতরাং তার একটা ছবি দেখে দিচ্ছি। আমরা কোথায় করতে পারি? এই রিজিয়নে করতে পারি, এই রিজিয়নে করতে পারি, এই রিজিয়নে করতে পারি। তার মধ্যে একটা আমরা যদি টপ ইকোলজিক্যাল ব্যাপারটা দেখি, যে এই রিজিয়নে দক্ষিণ দিকে তোমার অসংখ্য নদী এসে মিশেছে, এটা আমাদের বিবেচনায় রাখতে হবে। আর যদি চট্টগ্রাম রিজিয়নের কথা বলি, এখানে খুব বেশি রিভার এখানে আসে না এই রিজিয়নটায়, কিন্তু এদিকে অনেক নদী এসে পড়েছে, বিশেষ করে আমাদের মেঘনা নদী যেটা, সেটা এখানে ডিসচার্জ হয়েছে, বড় একটা নদী। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। এবং এই নেক্সট ছবিতে আমি একটু দেখাতে চেয়েছি যে সরাসরি এক্সপোজড কতগুলো এলাকায় এই রিজিয়নটা, এই ডিস্ট্রিক্ট গুলো, এই থানাগুলো সব হচ্ছে কোস্টাল রিজিয়ন, যেটা সির সাথে সরাসরি যুক্ত, কানেক্টেড, এক্সপোজড বলতে পারি। আর বাকি অনেকগুলো ডিস্ট্রিক্ট আছে যেগুলো কোস্টাল রিজিয়ন, এবং সেগুলো এফেক্টেড হয়, বিশেষ করে জোয়ার ভাটা দিয়ে প্লাবিত হয় এইভাবে, কিন্তু সরাসরি এক্সপোজড এই রঙিন যে এই রঙের যে ইয়েগুলো সেগুলো। এটা একটু জাস্ট মাথায় রাখার জন্য যে আমরা কেস কালচারটা কোথায় করতে যাচ্ছি। আমরা করতে যাচ্ছি আমাদের যে বে অফ বেঙ্গল পোর্শন আছে সেখান থেকে যে কোনো জায়গায় করতে পারবো এমন না। এখান থেকে আমরা সুইটেবল জায়গা খুঁজে বের করব, করে সেখানে লার্জ স্কেলে আমরা কেস কালচার করতে পারি। তো কেস কালচার করতে যে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যে সাইট সিলেকশন ইম্পর্টেন্ট। তারপরে আমরা স্পেশালি একটু কেস নিয়ে হয়তো নেক্সট একটা দুটো ক্লাসে আলোচনা করব। তো সাইজ
যখন দেখবা সাইটস, যখন সাইট মানে স্থান, সেটা কেমন হবে সেটা আমরা একটু দেখতেছি। তো এটার একটা হচ্ছে টপোগ্রাফিক্যাল যে ক্রাইটেরিয়া, একটা ডেপথ থাকতে হবে। একটা কেসকে তুমি সেখানে যে অপারেট করবা তার জন্য একটা সুইটেবল ডেপথ থাকতে হবে, সেখানে টাইডাল ফ্লো থাকতে হবে, স্রোত থাকতে হবে। একটা প্রশ্ন করে আসি দেখি, অর্পিতা, জি স্যার। যখন সাইট সিলেকশন করছি তখন বলছি যে যেখানে কেস সেখানে ফ্লো থাকতে হবে, ওয়াটার ফ্লো থাকতে হবে। কেন ইম্পর্টেন্ট? কেন স্রোত থাকা দরকার? আমাদের পুকুরে তো স্রোত নাই, তো সেখানে মাছ চাষ হচ্ছে না, কিন্তু সিতে কেন স্রোতের কথা বলতেছে? স্যার স্রোত থাকলে ওয়াটারটা এক্সচেঞ্জ হবে। তাতে সুবিধা কি? স্যার এই যে আমরা মাছ চাষ করছি সেক্ষেত্রে পানিটা অপরিষ্কার হয়ে যাচ্ছে, তাই স্যার স্রোত থাকলে যদি ওয়াটারটা এক্সচেঞ্জ হয় সেটা মাছ চাষের ক্ষেত্রে ভালো হবে। বিশেষ করে আমরা যে চাষগুলো করি এখন, আমরা মানে উল্লেখ করি অথবা না করি, যখনই আমরা এখন মাছ চাষের কথা বলতেছি, দ্যাট মিনস ইট ইজ হাই ডেন্সিটি কালচার এবং সাইন্টিফিক কালচার। অর্থাৎ সেখানে আমরা প্রচুর হাই ডেন্সিটিতে মাছ রাখবো এবং প্রচুর খাবার দেব। তো খাবার দেওয়া মানেই সেখানে পানির ওয়াটার কোয়ালিটি নষ্ট হতে পারে। সুতরাং স্রোত সেখানে থাকলে সেই স্রোতটা ওয়েস্টেজ যে খাবার সেটাকে নিয়ে যাবে। তো সেই জন্য তোমার ওয়াটার ফ্লো থাকতে হবে, এটা মাস্ট। এবং এটা প্রোটেক্টেড ফ্রম স্ট্রং উইন্ড অ্যান্ড রাফ ওয়েদার, এটা থেকে প্রোটেক্টেড হতে হবে। খুব প্রচন্ড বাতাস, ওই যে আমি যেটা বললাম যে ঢেউ হয়, তোমরা কক্সবাজারের ছবিতে দেখেছো অথবা গিয়েছো, কক্সবাজারের যে বিচের কাছাকাছি যে প্রচন্ড ঢেউ হচ্ছে, ওই রকম জায়গায় তো তুমি কোনো অ্যাক্টিভিটিস করতে পারবে না। সেই জন্য স্ট্রং উইন্ডে তোমার যে স্ট্রাকচার গুলো, কেসগুলো, এটা ফিক্সড রাখাও খুব মুশকিল। এবং রাফ ওয়েদার থেকেও প্রোটেক্টেড হতে হবে। রাফ ওয়েদার থেকে কিভাবে প্রোটেক্টেড হবে? এমন একটা জায়গা করতে হবে যেখানে ঝড় আসলেও সে এলাকাটা কম এফেক্টেড হয়, এরকম কিছু কিছু জায়গা থাকে, বুঝতে পেরেছো? সেরকম যাবে। যেমন আমি যদি এই ছবিতে দেখি যে ধরো এখানে যদি কেজ সেট করি, এই জায়গাটা, এখানে আমার পয়েন্টার কি দেখা যাচ্ছে? জি স্যার। এখানে যদি কেসটা সেট করি, এটা কিন্তু এক্সপোজ হয়ে গেল, একটা ঝড় আসলে ঝড়ের কাছে এক্সপোজ হয়ে থাকে। কিন্তু এই কেসটা যদি এখানে করি কিংবা এখানে করি, এই এলাকায় করলে, যেহেতু এখানে পাশে ল্যান্ড আছে, এই পাশে ল্যান্ড আছে, এখানে কিন্তু ঝড়ের অ্যাক্টিভিটিস খুব একটা প্রভাব ফেলবে না। আরেকটা জিনিস যে এখানে দেখো স্ট্রাকচারটা, এখানে বাতাসের যে ইফেক্টটা যে পরিমাণ থাকবে, এই পুরা রিজিয়নে, এখান থেকে যদি চিন্তা করি এই পুরা রিজিয়নে সেই পরিমাণ থাকবে না, কারণ এখানে উঁচু পাহাড় আছে, এখানে একটা ইনল্যান্ড আবার একটা বিষয় হয়ে গেছে। সুতরাং এখানে কিন্তু হবে না, তো সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। রাফ ওয়েদার থেকে যেন প্রোটেক্ট করে। বিশেষ করে কেস কালচার, তুমি স্ট্রাকচার গুলো দেখেছো, এটা খুব লাভজনক হলো ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট সেটা অনেক। এই যে স্ট্রাকচার গুলো যদিও একবার করলে তারপরে সেখান থেকে শুধু রিটার্ন পেতেই থাকবে তুমি, এবং এটা অনেক দিন যাবে। আমাদের যে কেসগুলো দেখাচ্ছি অনেক বছরই যাবে, কিন্তু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টটা যদি ধরো কোনো এক সময় যদি ঝড়ে সব তছনছ হয়ে যায়, তখন তোমার সব শেষ। সুতরাং এটা তোমাকে খেয়াল রাখতে হবে। সেটা আমরা বলতেছিলাম যে প্রোটেক্টেড ফ্রম স্ট্রং উইন্ড অ্যান্ড রাফ ওয়েদার, সাফিসিয়েন্ট ওয়াটার মুভমেন্ট হতে হবে, এবং কেজের নিচে সাফিসিয়েন্ট ডেপথ থাকতে হবে। কেস দিলাম, তার নিচে অনেকটুকু জায়গা যেন ফাঁকা থাকে, কেজ মাটির খুব কাছাকাছি যেন না।
তাহলে হবে কি, কেজের নিচে অনেক আনডাইজেস্টেড যে ফিড কিংবা আরো বিভিন্ন ধরনের ওয়েস্টেজ জমা হবে, জমা হয়ে ওই এলাকাটা মাছ চাষের অযোগ্য করে দেবে। সুতরাং সাফিসিয়েন্ট ডেপথ থাকতে হবে আন্ডার দ্য কেজ। তো এটা একটা টপোগ্রাফিক্যাল, কোন এলাকায় ভালো হবে খুব সংক্ষেপে বললাম। এগুলো আসলে অনেক কথা আছে, আমি সব বলতেছি না, মূল যে জিনিস ডিটেলস মানে আউটলাইনটা তোমাকে বলতেছি, এটা একটু মনে রাখবে তাহলেই হবে। যেমন সুইটেবল ডেপথ, এটা কিন্তু আমি বলি নাই যে আসলে কত থাকতে হবে, এত মাইনর জিনিস না থাকলে হয়, কিন্তু সিস্টেমটা তুমি বুঝে রাখো। বটম কেমন হবে? বটম হবে ফার্ম, শক্ত বটম হবে, যেখানে ফাইন গ্রাভেল থাকতে পারে, স্যান্ড, ক্লে এইগুলো থাকবে। এখানে খুব কাদা যুক্ত থাকবে না, অথবা খুব পাথর যুক্ত থাকবে না। এটা একটা, কিন্তু এটা ছোট গ্রাভেল, স্যান্ড এবং ক্লে মিশ্রিত একটা শক্ত সাবস্ট্রেট থাকতে হবে বটম। এবং এটা সমুদ্রের যে স্লোপটা থাকে সেই স্লোপ এরিয়ার মধ্যে হলে ভালো। তারপরে যে ফ্ল্যাট এরিয়া থাকে সেটাতে না, স্লোপিং এরিয়া। তাহলে স্লোপিং এরিয়াতে দিলে তাহলে তলার যে ময়লাগুলো সেটা আস্তে আস্তে নিচের দিকে চলে যায়। এবং এই কেজ যে সেট করব সেখানে অ্যাক্সেস থাকতে হবে, সহজেই যেন কেজের কাছে যাওয়া যায়। এবং এমন জায়গায় রাখবো কেজগুলো যেন মুভ করা যায়। মুভ করতে হবে কেন? অনেক সময় দেখা যায় যে তুমি কেজ সেট করছো, এখানে অনেকগুলো কেজ আছে তোমার, তুমি কিন্তু এটাও করতে পারবা, যদি ঝড়ের একটা পূর্বাভাস দেখো, বিপদ সংকেত দেখো, 10 নাম্বার মহাবিপদ সংকেত, তখন তুমি কেসগুলো নিয়ে যায় এই কাছাকাছি এখানে রেখে দিলে, এখানে সেফ জায়গায় রেখে দিলে যেন তোমার কেসগুলো সেফ হবে। তো যেহেতু ঝড় গুলো যেগুলো আসে সেগুলো কিন্তু আমরা আগেই পূর্বাভাস জানি, এখন একটা ঝড় আসতেছে, তখন আমরা কেসগুলো মুভ করতে পারবো, এখানে সেফ জায়গায় নিয়ে আসতে পারবো, সেরকম একটা ব্যবস্থাও থাকতে হবে। কেস যেখানে সেট করব সেখানে কিছু পানির যে কিছু গুণাগুণ থাকতে হবে, যে এই নির্দিষ্ট পরিমাণ ওয়াটার কোয়ালিটি। যেমন আমরা বলেছি যে এই ছবিটা আবার যদি আমরা জানি, যে এই ছবিটা দেখতেছি, এখানে এই জায়গাটা যদি দেখি যে এটা কি, এই রিভারের নাম কি জানো? এই রিভার যে এসেছে এটা বড় মেঘনা। মেঘনা, এটা মেঘনা রিভার। এবং এটা এসে আবার বিভক্ত হয়ে বিভিন্ন এসেছে। এই যে দেখো এটা ইউজ পানি। মেঘনার উৎপত্তি কোথায়? কেউ বলতে পারবা মেঘনার উৎপত্তি কোথায়? কারো মনে নেই, তাই না? স্যার কুশিয়ারা না একটা ছিল। এই কুশিয়ারা? জি স্যার। না, ওটা তো সুরমা মেবি। স্যার ভারতের গঙ্গোত্রী হিমবাহে। না, মেঘনার যদি উৎপত্তি বলি, মেঘনা তো আসবে ওই যে অন্যান্য নদী এসে এখানে মেঘনা আসছে, সুতরাং এটার উৎপত্তি আমাদের চাঁদপুরের কাছে। সেখান থেকে সুরমা কুশিয়ারা আসছে, ওখান থেকে পদ্মা যমুনা আসছে, এগুলো সবগুলো এসে মেঘনা পতিত হয়েছে, তারপরে মেঘনা আসছে। মেঘনা আমরা বলতে পারি যে চাঁদপুরের কাছে তার উৎপত্তি। উৎপত্তি বলতে কি, চাঁদপুর থেকে শুরু হয়েছে যেটা, সেটা মেঘনা বলতে পারি, তাই না? আর ওইগুলো তো আসছে, কোনোটা মানে পদ্মা আসছে, তারপরে যমুনা আসছে, সুরমা কুশিয়ারা আসছে, এগুলো সব মিশছে এসে। এনিওয়ে, তো এই যে হিউজ যে ওয়াটার ডিসচার্জ, এখানে আমরা যে স্যালাইনিটি চাই এই জায়গাটায়, এই রিজিয়নে প্রপার স্যালাইনিটি কখনোই পাওয়া যাবে না। এত পানি আসতেছে ফ্রেশ ওয়াটার, এবং এখানে পানিগুলো খুব মানে কি
ঘোলা হবে, ইভেন পলিউটেড হতে পারে। আমাদের নদীর পানি তো খুব একটা ভালো নয়, সেটা সেই ওয়াটার এসে এই এলাকার পানি পলিউটেড হতে পারে। তো সেই জিনিসগুলো দেখতে হবে। তো টার্বিডিটি যেন না থাকে, যে জায়গায় করব সেখানে কোনো টার্বিডিটি থাকবে না। এই জন্য ফ্রেশ ওয়াটার রান অফ অ্যাভয়েড করতে হবে। ফ্রেশ ওয়াটার মানে ফ্রেশ ওয়াটার যেন না আসে সেখানে। তো সেই ক্ষেত্রে আমাদের যে নদীর মুখ, অর্থাৎ যেটাকে আমরা বলি মোহনা, এই এলাকায় চাষ করা ডিফিকাল্ট। তারপর টার্বিডিটি আছে যেখানে পানিতে, সেটা অ্যাভয়েড করতে হবে। প্রচুর সাসপেন্ডেড সলিড আছে সেখানে, অ্যাভয়েড করতে হবে। এবং ওয়াটার টেম্পারেচার এটা কিরকম থাকতে হবে, সেটা তোমার যে স্পিসিসটা চাষ করবে সেটার উপর নির্ভর করবে। এবং আমাদের যে স্পিসিসগুলো চাষ করি সেগুলো 27 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে ম্যাক্সিমাম ইয়াগুলো আমাদের রিজিয়নে, সেই স্পিসিসগুলো সাধারণত হাই টেম্পারেচারে সুইটেবল তাদের জন্য। এবং আমাদের যে রিজিয়ন, এই রিজিয়নের এশিয়ান রিজিয়নে মোটামুটি সমুদ্রের টেম্পারেচার 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে থাকে। সুতরাং টেম্পারেচার মোটামুটি আমাদের এখানে সুইটেবল। আর এটা সুইটেবল এই জন্য আমাদের এলাকায় যে স্পিসিস গুলো আছে সেইগুলোই তো আমরা চাষ করব, সুতরাং এটা সুইটেবল। তারপরেও কিছু কিছু মাছ যদি আমরা তার অপটিমাম টেম্পারেচারে না চাষ করি, তাহলে কিন্তু সে হয়তো মারা যাবে না, কিন্তু তার গ্রোথ অপটিমাম পাওয়া যাবে না। কারণ টেম্পারেচারের জন্য উপর তোমার মাছের অনেক কিছু নির্ভর করে, তার মেটাবলিজম, অ্যাক্টিভিটিস, কি পরিমাণ অক্সিজেন সে নিবে, হ্যাঁ, তারপরে ওই এলাকায় অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড কেমন প্রোডাকশন হবে সেইগুলো, বা মাছ কি পরিমাণ প্রোডাকশন করবে, কি পরিমাণ খাবে, এফসিআর কি, সবকিছু, এবং সর্বোপরি মাছের গ্রোথ, সবকিছুই ওয়াটার টেম্পারেচারের উপর নির্ভর করে। তো সেটাও খুব ইম্পর্টেন্ট। তো আমাদের দেশে যেটা হয় যে টেম্পারেচারটা ফ্লাকচুয়েট করে, একটা সিজনে খুব হাই আর একটা সিজনে খুব কমে যায়। তো সেক্ষেত্রে হতে পারে যে আমরা একটা সাময়িক সময়ের জন্য তখন কালচার করব না, কেজ থাকবে, কালচার করব না, তখন কেজ মেইনটেইন করব, কেজের মেরামত গুলো করবো, কেজ ক্লিন করব, সেই কাজগুলো করব, যেমন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তারপরে আবার কেজ কালচার করব। এবং কিছু কেমিক্যাল বিষয় আমাদের দেখতে হবে। কেমিক্যালের বিষয়ের মধ্যে একটা তোমরা সবসময় জানো, সেটা হচ্ছে ডিজলভ অক্সিজেন। সেটা তোমার 5 ppm অথবা বেশি হবে। এবং পেলাজিক ফিশ যারা, তাদের জন্য 4 ppm এর কম কখনোই হবে না। এবং ডিমার্সাল ফিশ, তাদের জন্য 3 ppm, তার কম হবে না। আতিকুল্লাহ বলো তো, আতাউল্লাহ খান বলো। আতাউল্লাহ, ওর মাইক্রোফোন দিয়ে দেখা যাচ্ছে না, বলতে পারবা? আতিকা, বলতে পারবা? কোশ্চেনটা একটু আবার বলা যাবে? প্রশ্ন কিন্তু বলি নাই আমি। ও আচ্ছা। প্রশ্ন হলো যে আমি এখানে দুটো শব্দ নতুন ব্যবহার করেছি, তুমি জানো কিনা? যে পেলাজিক ফিশ, ডিমার্সাল ফিশ, বা পেলাজিক ফিশ, ডিমার্সাল স্পিসিস, এটা কি জানো কিনা, এটা জিজ্ঞেস করছি। স্যার, পেলাজিক ফিশটা হচ্ছে ওশানের পেলাজিক জোনে যেটা থাকে, মানে বটমের কাছাকাছি, আবার হচ্ছে স্যার শোরের, মানে বটম থেকে কাছাকাছি কিন্তু শোরের কাছাকাছি আর কি, মানে পেলাজিক জোনে থাকবে। আর ডিমার্সাল? আর স্যার
পেলাজিক মনে হয় স্যার স্যার আমি বলো বলবো স্যার বলো ডিমার্সাল হচ্ছে স্যার তলদেশীয় হুম স্যার তলদেশীয় স্পেসিস, আর পেলাজিক হচ্ছে স্যার উপকূলীয় অঞ্চলটা যেটা হ্যাঁ যেখানে মানে যেখানে ওই যে শোর এলাকাটা, শোরের যে তীরবর্তী এলাকা, সেখানে পেলাজিক ফিশ পাওয়া যায়। না ওটা একটু অন্যভাবে বলি, জি স্যার বলেন। খুব সিম্পল বলি। আমি যদি তোমাকে বলি যে তুমি বলতেছো যে তীরের কাছাকাছি থাকে আর গভীরে থাকে, এরকম বলতে চাচ্ছ কি? জি স্যার। তীরটা তীরের কাছাকাছি থাকে, ডিমার্সালটা গভীরে থাকে। ব্যাপারটা যদি আমরা অন্যভাবে বলি যে আমরা গভীরে গেলাম, সমুদ্রের গভীরে গিয়েছি, বেশ গভীরে, তখন যদি বলি যে এখানে পেলাজিক ফিশ কোনগুলো, ডিমার্সাল ফিশ, তটে কিন্তু নেই, আমরা গভীরে গিয়েছি। তখন আমরা বলবো যে পেলাজিক মানে উপরে যে যারা থাকে আর তলায় যারা থাকে। তাহলে পেলাজিকটা হচ্ছে উপরের স্তরে থাকে, আর ডিমার্সাল মানে তলায় থাকে, তলায় থাকে উপরে থাকে। এখন তোমার কোস্টের কাছেও তোমার ডিমার্সাল ফিশ থাকতে পারে, বটমের কাছাকাছি যারা থাকে বটমে থাকে, আর উপরে যারা থাকে তারা প্লাস্টিক। আবার ডিপ সিতেও নিচে থাকে তারা ডিমার্সাল, আর উপরে যারা থাকে তারা প্লাস্টিক। কিছু কিছু মাছ একেবারে তলায় লেগে থাকে, ডিমার্সাল ফিশ তলার কাছাকাছি থাকে। আর কিছু কিছু মাছ উপর দিয়ে থাকে, উপর থাকে মানে একেবারে সারফেসে থাকে এমন না, তোমার মানে একদম হয়তো 5 মিটার 10 মিটার 15 মিটার এরকম এলাকার মধ্যে থাকে। তো এই প্লাজিক এবং ডিমার্সাল ফিশের যেহেতু এরা নিচে থাকে, সেখানে তারা কম অক্সিজেনে অভ্যস্ত, সুতরাং ডিমার্সাল ফিশ চাষ করলে একটু অক্সিজেন কম হয়, আর প্লাজিকে একটু বেশি লাগে। এবং ডিজলভ অক্সিজেন ক্ষেত্রে একটা খেয়াল করতে হবে যে ওই যে সেডিমেন্ট যে থাকে এলাকায়, অথবা অন্যান্য অর্গানিজম যে তলায় বটমে যারা থাকে, তারাও কিন্তু অক্সিজেন রিডিউস করে, এটা মনে রাখতে হবে। আর আমরা যদি স্যালাইনিটির কথা বলি, নর্মাল স্ট্রেংথ সি ওয়াটার, এবং সেটা মোটামুটি 15 থেকে 30 এটা হয়। আমাদের একটা চাষের জন্য খুবই সুইটেবল স্পিসিস হচ্ছে সিবাস, যেটা সায়েন্টিফিক ল্যাটিস ক্যালকেরিফা। এরা কিন্তু 0 থেকে 33 পিপিটি তে সার্ভাইভ করতে পারে, এদের রেঞ্জ হলো, এরা একটু স্পেশাল। তো তবে 15 পিপিটি এদের জন্য অপটিমাম। আবার সেনাপার্স নামে একটা গ্রুপ আছে, তাদের অপটিমাম স্যালাইনিটি লাগে 25 পিপিটি। আরো কিছু জিনিস দেখতে হবে, যেমন পিএইচ, এটা এমনিতেই সিতে পিএইচ হাই থাকে 7 to 8.5 এই পিএইচ। পিএইচ তো আর সমুদ্রে আমরা মেনটেন করতে পারবো না, কিন্তু তারপরেও এই সমুদ্রের এক এক রিজিয়নে এক এক রকম পিএইচ থাকতে পারে, কোনো কারণে কোনো একটা জায়গায় পিএইচ খুব লো থাকতে পারে, সেক্ষেত্রে সেটা আমরা অ্যাভয়েড করবো। তো আমরা দেখবো যে সেখানকার ওয়াটারের পিএইচ 7 কিংবা 8.5 এর মধ্যে যেন থাকে। অ্যামোনিয়া থাকবে লেস দ্যান 5 ppm, অ্যামোনিয়া থাকবে লেস দ্যান 5 ppm। আর বিশেষ করে যে জায়গায় তোমার অনেকগুলো কেজ সেট করা হয় একই এলাকায়, এবং সেখানে যদি স্রোতের পরিমাণ একটু কম থাকে, তাহলে কিন্তু সেখানে তোলার যে আনইটেন ফিড কিংবা অন্যান্য ওয়েস্টেজ, এগুলা ডিকম্পোজিশন হলে সেখানে অ্যামোনিয়া হাই হয়ে যেতে পারে। তাছাড়া আমরা যেখানে চাষ করবো সেখানে যদি কোনো সিওএস ডিসচার্জ আসে, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট আসে, তাহলে সেখানে অ্যামোনিয়া বৃষ্টি হতে পারে। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে যে সেই জায়গার যেখানে চাষ করবো সেখানে অ্যামোনিয়া যেন 5 ppm এর নিচে থাকে। তোমাদের নেক্সট ক্লাস কয়টায়? 11:30। আরে ওকে, আর 5-7 মিনিট আমি তাহলে। এইগুলো হলো তোমার কিছু কেমিক্যাল, ফিজিক্যাল বললাম, ফিজিক্যাল মানে ভৌত, তার মধ্যে তিনটা জিনিস বলছি, টার্বিডিটি, ওয়াটার টেম্পারেচার, এই দুটোই বলেছি। কেমিক্যালের অনেক প্যারামিটার আছে, কিন্তু আমরা
স্পেসিফিক্যালি ডিজলভ অক্সিজেন, স্যালিনিটি, হাইড্রোজেন আয়ন ইন্ডেক্স বা পিএইচ এবং অ্যামোনিয়া, এই যে এগুলো দেখবো। আরো অনেক আছে, সেগুলো আমি এখান থেকে ইনক্লুড করি নাই। আর একটা জিনিস দেখতে হবে, যে এলাকায় চাষ করব সেখানকার বায়োলজিক্যাল ক্রাইটেরিয়া দেখতে হবে। তো একটা দেখতে হবে যে সেখানে ফাইটোপ্লাঙ্কটনের অবস্থা, কারণ ফাইটোপ্লাঙ্কটনের ব্লুম হতে পারে। ব্লুম হলে তখন সেখানে মাছের মরণ হতে পারে, এবং ফাইটোপ্লাঙ্কটন ব্লুম হয় যদি সেখানে লাইট এক্সপোজার খুব বেশি এবং সেখানে নিউট্রিয়েন্ট যদি খুব বেশি থাকে, পানির টেম্পারেচার বেশি থাকে এবং স্ট্যাগন্যান্ট হাইড্রোলজিক্যাল কন্ডিশন, অর্থাৎ পানির কোনো স্রোত না থাকে। তো এই রকম অবস্থা অ্যাভয়েড করতে হবে। যেখানে ফাইটোপ্লাঙ্কটনের প্রচুর ব্লুম হতে পারে সেইখানে অ্যাভয়েড করতে হবে। ফাইটোপ্লাঙ্কটন আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না, বরঞ্চ এটা ক্ষতির কারণ বেশি হয়। ফাইটোপ্লাঙ্কটনের উপর আমরা খুব বেশি নির্ভর করি না, যেহেতু আমরা আর্টিফিশিয়াল খাবার দিব। অ্যালগাল ব্লুম হলে মাছের বিশেষ করে একটা বড় সমস্যা, যে তাদের গিলের সাথে এটা লেগে যে গিলটা বন্ধ করে দেয়। তারপর এরা অক্সিজেনের জন্য প্রতিযোগিতা করে, ওই এলাকায় যে অক্সিজেন আছে সেটা মাছ ব্যবহার করবে, তার পাশাপাশি এরাও প্রচুর ব্যবহার করে। আর একটা জিনিস তোমরা শুনেছো হয়তো, রেড টাইড। রেড টাইডের নাম শুনেছ? নাম শুনেছো কেউ? জি স্যার। জি স্যার। ইলোরা বলো তো, রেড টাইড কি? স্যার ওই যে রেড শৈবালের জন্য রেড টাইডটা হয়, খুব নামটা সিম্পল। ভুলে গেছি। যাই হোক, আনসার তো সঠিক। রেড শৈবালের জন্য রেড টাইড, সিম্পল। এইরকম আনসারই আমি চাই, নামটা ভুলে যাবা আর কি, কিন্তু এইটা যেন বলুন। বুঝতে পেরেছ? রেড রেড শৈবালের জন্য রেড টাইড হয়, এটাও যদি না বলতে পারো তাহলে এই নাম থেকেই বোঝা যাচ্ছে। কতগুলো ডায়নোফ্লাজেলেট স্পিসিসটা এখন আমার মনে পড়তেছে না। ডায়নোফ্লাজেলেট গোত্রে, হ্যাঁ, রোডোফাইটা মেবি, রোডোফাইটা কিনা এটা একটু দেখে নিবা। তাদের প্রচুর ব্লুম হলে তাদের ওখান থেকে কিছু টক্সিন পদার্থ তোমার নিঃসৃত হয়, এবং সেই এলাকায়, ব্যাপক এলাকায় মাঝামাঝি শোনা যায় সমুদ্রে 1 কিলোমিটার 2 কিলোমিটার কিংবা 10 কিলোমিটার জায়গা ধরে প্রচুর পরিমাণ মাছ মরে ভেসে উঠছে। সেটার কারণ অ্যালগাল ব্লুম হয়, রেড টাইড ব্লুম হয়। তো এটা সাধারণত ওয়ার্ম ওয়াটারে হয়, তো এটার ব্যাপারেও খেয়াল রাখতে হবে, অর্থাৎ ফাইটোপ্লাঙ্কটন যেন সেখানে কম থাকে এবং তার পজিটিভ যে এজেন্টস গুলো সেগুলো একটু কন্ট্রোলে রাখতে হবে। আর একটা বড় সমস্যা হলো ফাউলিং অর্গানিজমস। এটা কিন্তু কেস কালচারে বড় একটা সমস্যা। আমি কেস কালচার করব, তোমরা শামুক ঝিনুকের কালচারের ক্ষেত্রে মনে হয় পড়েছো, ওদের বংশবৃদ্ধি কিভাবে হয়? পড়েছো কি শামুক ঝিনুক সম্পর্কে? বুশরা বলো। বুশরা বলতে পারতেছো? অথবা ইলোরা? স্যার প্রশ্নটা আরেকবার যদি বলতেন। বললাম যে শামুক যা মেরিনে কিভাবে বংশবৃদ্ধি করে, সেটা কি পড়েছো? না স্যার, এইটা কেন পড়া শামুক হয়নি। মাসেল কালচার করো নাই? পড়েছো কি? জি স্যার, মনে পড়তেছে না এই মুহূর্তে। না, মাসেল কালচার পড়েছো কিনা সেটা বলো। স্যার আমাদের এটা পড়ানো শামুক ঝিনুক, স্যার ওয়েস্টার কালচার করছে। আচ্ছা, তাহলে ওয়েস্টার কিভাবে বংশবৃদ্ধি পায় সেটা কি কারো মনে আছে নেচারে?
ওয়েস্টারের যে পোনা, আমি যদি পোনা বলি, সেই পোনার নাম কি কি বলে? মানে ছোট যে পোনা, বেবি ওয়েস্টার, ওইগুলোর নাম কি কারো মনে আছে? স্যার স্প্যাড। এই স্প্যাড গুলো নেচারে ভেসে যেতে থাকে, ভেসে যেতে একটা হাড় কিছুর সাথে এটা লেগে যায়, লেগে যে ওখানে এসে বংশবৃদ্ধি করতে থাকে, বাড়তে থাকে। হ্যাঁ, তো ওই স্প্যাড গুলো যদি আমাদের এই ইয়ের সাথে আসে, কেজের সাথে লাগে, তাহলে সে কিন্তু ওখানে লেগে যায়, ওখানে বাড়তে থাকবে, বাড়তে থেকে ওই কেজের ছিদ্র বন্ধ করে দিবে। তাছাড়াও দেখা গেছে যে প্রায় 34 স্পিসিস অফ অ্যালগি, সিলেন্ট্রেট আছে, পলিজোয়ান আছে, অ্যানেলিড আছে, আর্থ্রোপোড আছে, মলাক্স বললাম, এবং কর্ডেট, ছোট ছোট কর্ডেট, এগুলো সব ওই নেটের জালে এটা লেগে যায়, লেগে লেগটা আচ্ছাদিত করে পড়ে, অর্থাৎ নেজের যে কেজের যে জালের যে ছিদ্রগুলো, মেশগুলো, এগুলো বন্ধ করে ফেলে। তো বন্ধ করে ফেললে কি হবে? দুইটা ঘটনা ঘটবে। বন্ধ করে ফেললে একটা হলো যে স্রোত ওই কেজের ভিতরে ঢুকতে পারবে না, অর্থাৎ ওখানে ওয়াটার এক্সচেঞ্জ হবে না, তাতে ওইখানের কেজের ভিতরে পানি ডেটোরিয়েট করবে, এটা একটা সমস্যা। আর একটা হলো যে স্রোতটা যাচ্ছে সেটা তো নেটের মধ্যে দিয়ে পাস করে যেত, যেহেতু নেটের মধ্যে দিয়ে পাস করতে পারবে না, সুতরাং সে কেজের উপর একটা চাপ ফেলবে, তখন কেজ ফিক্সড করে রাখায় সমস্যা হবে, এই দুটো প্রবলেম হবে। সেই জন্য এই যে ফাউলিং অর্গানিজম, এটাও বিবেচনায় রাখতে হবে। তো কিরকম জায়গায় বেশি হয়? যেখানে কারেন্ট খুব কম, টেম্পারেচার বেশি, টার্বিডিটি বেশি, হাই স্যালিনিটি, এইসব জায়গায় হয়। তো এরকম জায়গা অ্যাভয়েড করতে হবে। তারপর আরেকটা থাকতে হবে, আমরা সাইট সিলেকশন নিয়ে কথা বলতেছি, অ্যাক্সেসিবিলিটি। যে তোমার অ্যাক্সেস থাকতে হবে, তুমি সহজে যেন সেখানে যেতে পারো। একটা হচ্ছে তোমার যেখানে তুমি কেস রাখবা সেই এলাকায় জেটি থাকতে হবে, জেটি থাকতে হবে, ঠিক আছে? এবং ল্যান্ডে রোড ট্রান্সপোর্ট থাকতে হবে। জেটি কেন থাকতে হবে? কারণ তুমি ওই যে কেজের ওখানে যে বোট নিয়ে যাবা কিংবা ছোট জাহাজ নিয়ে যাবা, সেগুলো তো সব জায়গায় ভিড়াতে পারবে না, সেটা সম্ভব নয়। তুমি ধরো নদীর পাড়, যমুনা নদী, নদীর যে কোনো জায়গায় নৌকা ভিড়াতে পারবা, সমুদ্রে কি পারবা? পারবা না, পারবা না, পারবা না। কারণ আমি তোমাকে একটা বলি যে আমরা একবার সেন্ট মার্টিনসে গেলাম। সেন্ট মার্টিনসে একটা জেটির থেকে কক্সবাজার টেকনাফের একটা জেটির থেকে আমরা একটা নৌকায় উঠলাম। জেটি তো বুঝতে পেরেছো, তখন সিম্পল জেটি ছিল, একটা কাঠ দিয়ে দিয়ে কিছু দূর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। সেই জেটিতে একটা নৌকায় করে আমরা গেলাম সেন্ট মার্টিনস সকালে। বিকেলে যখন আসলাম, তখন কিন্তু আমরা দেখি যে আমাদেরকে যেখানে নেমে দিল সেটা ওই জেটির থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। কেন 1 কিলোমিটার দূরে নামিয়ে দিয়েছে? কারণ হলো সকালে জোয়ার ছিল, এই জোয়ারের সময় জেটি পর্যন্ত পানি এসেছিল, আমরা জেটির থেকে উঠতে পেরেছি, কিন্তু বিকেল বেলা ভাটার সময় নদী 1 কিলোমিটার পরিমাণ শুকিয়ে গিয়েছে। আমাকে এখন ওখানে কাদার মধ্যে দিয়ে হেঁটে আসতে হবে, ওখানকার সিস্টেমটা এরকম। সুতরাং জেটি যেখানে আছে সেখানে ছাড়া অন্য জায়গায় তুমি অ্যাক্সেসই পাবা। সুতরাং জেটি থাকতে হবে এবং বিভিন্ন জিনিস ট্রান্সপোর্ট করার জন্য ফিড, ফিঙ্গারলিং, ফুয়েল, তারপরে বিভিন্ন ইকুইপমেন্টস, বিভিন্ন রোড এবং ল্যান্ড
অ্যাক্সেস থাকতে হবে। এমনি মনে রাখবার যে কেস কালচার যখন আমরা এটা চিন্তা করতেছি, এটা একটা লার্জ স্কেল বিরাট একটা ব্যাপার। এই জিনিসগুলো তোমার থাকতে হবে। ছোট্ট একটা পুকুরে কয়টা খাঁচা দিয়ে রাখলাম, ব্যাপারটা এমন নয়। তো অ্যাক্সেসিবিলিটি থাকতে হবে। এখানে ওই বিষয়গুলোই কিছু আলোচনা করছে। এটা আমি আবার একটু গত ক্লাসেরটাই এখানে আবার একটু এই ফিগারটা আলোচনা করব নেক্সট ক্লাসে। আজকে এখানে শেষ করব। কোনো প্রশ্ন আছে? স্যার যেহেতু এটা আরেকবার একটু বলবেন, আমি শুনতে পাইনি। যেটি বলতেছি, যেটি মানে যেখানে সমুদ্রে বা নদীতেও যেখানে সে জাহাজ কিংবা নৌকা এসে ল্যান্ড করে, যেটিতে সে ল্যান্ড করবে, কিন্তু অন্য জায়গায় ল্যান্ড করতে হবে না। সেই যেটি সুবিধা থাকতে, যেমন ধরো খুলনার একটা জায়গায় আমরা কেস কালচার করতে চাই, সেখানে যদি জেটি থাকে, অর্থাৎ সরকারিভাবে নির্মিত একটা জেটি থাকতে হবে যেখানে ল্যান্ড করতে পারবে। তোমরা মনে হয় আমাদের দেশের যে রিভারে যেখানে ফেরি পার হয় সেখানে দেখেছো, ওই ফেরিটা কিন্তু জেটি ছাড়া সব জায়গায় লাগতে পারবে না। কিংবা বুড়িগঙ্গা নদীতে যদি দেখো, ওখানে সদরঘাটে ওখানে জেটি আছে, এরকম জেটি তোমার থাকতে হবে, না হলে এটা পারবো না। সেই জন্য বলতেছি যে ওই এলাকায় অবশ্যই জেটি থাকতে হবে। তুমি বিভিন্ন প্ল্যান করলা যে আমি কেস কালচার করব, সবই করব, কিন্তু সেই এলাকায় জেটি নাই, কিংবা সেই এলাকায় সড়ক পথে যাওয়া যায় না, রোড অ্যাক্সেস নাই, সেই জায়গায় তোমার এইটা করা যাবে না। সেটাই বলেছিলাম। আর কোনো প্রশ্ন? আর কেস কালচারে আরো কিছু বিষয় এই ফিগারে আলোচনা করবো আমি সাইট সিলেকশনের, সেটা নেক্সট ক্লাস। আর কোনো বিষয় যদি না থাকে তাহলে আমরা আজকে তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি পরে নিব, কারণ তোমাদের এই লেকচারটা রেকর্ডেড হয়েছে, তো ওখান থেকে আমি দেখে নিব কি। ঠিক আছে, আজকে তাহলে এখানে শেষ করি। ওকে ওকে স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার।